আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা। অ্যাক্সেস মেডিকেল স্কুল সবসময় একটি ব্যতিক্রম কিছু আয়োজন করতে চেষ্টা করে সারা বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের জন্য, এবং আজকের দিনে একটি নতুন মাইন্ডফ্লো তৈরি হতে যাচ্ছে। আজকে আমরা সবাই জানি আমাদের বাংলাদেশের মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, এবং এই উন্নত চিকিৎসা ব্যবস্থায় এরকম শিক্ষা গ্রহণ করতে প্রত্যেক বছর আমাদের অনেক ফরেনার স্টুডেন্ট অ্যাডমিট হয়, এবং অনেকে আমরা যারা মেডিকেল স্টুডেন্ট হিসেবে আছি বা মেডিকেল জগতে আছি তারা তাদের সাথে পরিচিত হই। বাংলাদেশের একটি বড় অংশ মেডিকেল স্টুডেন্ট হিসেবে জায়গা দখল করে আছে, ফরেনার মেডিকেল স্টুডেন্ট হিসেবে জায়গা দখল করে আছে নেপালি আমাদের ভাই ও বোনেরা। এবং তারই ধারাবাহিকতায় আজকের এই সেশনে এক নতুন মাত্রা যুক্ত করতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত এক মেন্টর, এবং সুদূর নেপাল থেকে জয়েন করেছে সৌমি রোনিয়ার, এবং বাংলাদেশ থেকে অ্যাক্সিসের অন্যতম হোস্ট এবং খুব চৌকস হোস্ট হিসেবে আমরা সবাই জানি হাবিব আক্তার তৃপ্তি। চলুন আর দেরি না করে আমরা সেশনে ফিরে যাব। হাবিব। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ রিয়াদ ভাইয়াকে এত সুন্দর করে একটা উপস্থাপনার জন্য। আমি প্রথমেই আপুকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপু শুধু নেপাল থেকেও আমাদেরকে এতটুকু সময় দিয়েছে, আর এতটুকু আমাদের জন্য যে একটা রিভিউ ক্লাসের সে চেয়েছে যে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে, যেহেতু আমাদের সবারই থার্ড প্রফ হবে বা হওয়ার কথা চলছে। এই জন্য আমি আপুকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। হ্যালো আপু, কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি আপু। হাবিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আর এবং ভাইয়াকে এত ভালো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, এবং অ্যাক্সিস মেডিকেল কলেজকেও অসংখ্য ধন্যবাদ এত ভালো সুযোগ করে দেওয়ার জন্য, এবং তোমাদের প্রফ রিলেটেড এরকম একটা হেল্পফুল সেশন করার জন্য। আশা করি কি এইগুলা তোমরা সেশন যদি ভালোভাবে শুনবা, ভালোভাবে করতে পারবা, তো অনেক অনেক হেল্প হবে তোমাদের প্রফের জন্য। জি আপু, তাহলে আপু আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলছি, যেহেতু আমাদের ফার্মাকোলজি রিভিউ ক্লাস, তাহলে আজকে আমরা একদম শুরু থেকে শুরু করছি। সেটা হচ্ছে আমাদের জেনারেল ফার্মাকোলজি, যেটা আমরা জানি যে একদম বেসিক যেটা ফার্মাকোলজি, যেটা না জানলে বা না পড়লেই না, যেটা থেকে আমাদের মোটামুটি রিটেন ভাইভা অসপি বলি সবকিছুতেই আমাদের মোটামুটি কিছু না কিছু থাকে। তো আজকে আমাদের হচ্ছে সেই জেনারেল ফার্মাকোলজির পার্ট 1 এর রিভিউ ক্লাস হচ্ছে। তো পার্ট 1 এ আপু আমরা তাহলে কি কি পড়বো, আমরা কি দিয়ে শুরু করতে পারি তাহলে? আমরা হচ্ছে আজকে শুরু করতেছি মানে বেসিক ফার্মাকোলজি, যেটা জেনারেল ফার্মাকোলজি নিয়ে। তো জেনারেল ফার্মাকোলজি একটা অনেক ইম্পর্টেন্ট টপিক, মানে রিটেনের জন্য আবার ভাইবার জন্য। রিটেন গ্রুপ 8 এ যেটা থাকে কোয়েশ্চেন্স গুলা, যেমন ম্যাক্সিমামই হচ্ছে জেনারেল ফার্মাকোলজি এবং অটোনমিক যেটা ফার্মাকোলজি ওটা থেকে আসে। তো আমরা এটা ভালোভাবে একটু পড়তে চেষ্টা করব। আর ভাইবাটিও এটা স্টার্টিং যেহেতু, তো এটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি করবে। এই জন্য তোমাদেরকে এটা এই টপিক নিয়ে অনেক ভালো প্রিপারেশন নিতে হবে। আদারওয়াইজ মানে ফার্স্ট ইমপ্রেশন একটু খারাপ হয়ে যাবে, আবার পরীক্ষা একটু খারাপ হইতে পারে। তো আমি বেসিক্যালি আজকে শুরু করব যেমন জেনারেল ফার্মাকোলজি নিয়ে স্টার্টিং এ মানে বেসিক জিনিসগুলা। তো আমি রিটার্ন থেকেই যদি শুরু করতে চাই, তো ফার্মাকোলজি রিলেটেড তোমাদেরকে ডেফিনেশন ধরতে পারে। আর ফার্মাকোলজি তো মানে এটা অনেক সোজা হিসাবে তোমরা ভাইবাতে অ্যান্সার দিতে পারবা। যেমন আমি একটা বলি, ফার্মাকোলজি তুমি ভাগ করে পড়বা ওয়ার্ড গুলাকে। যেমন ফার্মাকোন আছে আর লজি আছে। লজি মানে তো স্টাডি, যে কোনো তোমরা সাবজেক্ট গুলা ভেবে যদি যাও তাহলে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সবগুলাতে লজি আছে। আর ফার্মাকোন মানে ড্রাগ, আর লজি মানে স্টাডি। তো এখানে সিম্পলি বলা হয় স্টাডি অফ ড্রাগস, কিন্তু এটা একটু ভালো ডেফিনেশন আছে যদি কখন কখন ধরে এটা মানে রিটেনে হোয়াট ইজ ফার্মাকোলজি অনেক সিম্পল একটা জিনিস, কিন্তু একটা ভালো ডেফিনেশন যদি তোমরা করতে চাও এটা একটু দেখে নিবা। তারপরে আমরা জেনারেল ফার্মাকোলজি বেসিক্যালি আমরা ব্রডলি আমরা ভাগ করি ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স। তো আমরা আজকে চেষ্টা করব জেনারেল ফার্মাকোলজি যেমন যেটা বেসিক ইম্পর্টেন্ট ডেফিনেশনস গুলো আছে, যারা রিটেনে ইম্পর্টেন্ট, ভাইভাতে ইম্পর্টেন্ট, ওটা ডিসকাস করার। তারপরে যদি আমরা পারি ফার্মাকোকাইনেটিক্সও আমরা শুরু করব। তো এর আগে আমি এখানেও একটু কনফিউশনটা ক্লিয়ার করতে চাই। অনেক মানে স্টুডেন্টস গুলা ফার্মাকোকাইনেটিক্স এবং
ফার্মাকোডাইনামিক্স, এই দুইটা ওয়ার্ডের মধ্যে অনেকজন কনফিউজ হয়ে যায়। তারপরে এটা অনেক বেসিক জিনিস, একটু কনফিউশন হইলে আবার অ্যান্সার একটু ভালোভাবে বলতে না পারলে একটু টিচাররা মাইন্ড করে। তো এখানে আমি একটু টিপ দিতে চাই, যেমন ফার্মাকোকাইনেটিক্স কিভাবে মনে রাখা যায়। আগে আমি বলে ফেলাম প্রথমে ফার্মাকোন। প্রথমে যেটা ছিল যে আমাদের ফার্মাকোলজির যে ডেফিনেশনটা, ওইটা তো আমরা জানি যে একটা বড় ডেফিনেশন, ওইটা কি এমনিতে রিটেন ভাইবা দুইটার জন্যই তো লাগবে, তাই না? জি হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাইবাতে কি হয় কি বড় ডেফিনেশন আছে, কিন্তু এটা হালকা একটু বুঝাইলে বললেও টিচাররা মানবে, কিন্তু রিটেন একটু হ্যাঁ, শুধু ওইটাই স্টাডি জানতে অফ চাচ্ছিলাম ড্রাগস আপু। লিখে তো চলবে না। সেটাই তো একটু জি আপু, ঠিক শুধু আছে। স্টাডি অফ ড্রাগস একটু ছোট হয়ে যাবে, তো এই জন্য স্পেশাল রিটার্নের জন্য ওটা ডেফিনেশন একটু দেখতে হবে। আর ভাইবার একটু টিচাররা মানবে, ও তো ঝামেলা করবে না এই ছোট ডেফিনেশন নিয়ে। তো আমি যেটা ফার্মাকোকাইনেটিক্স নিয়ে বলতে চাচ্ছিলাম, এখানে হচ্ছে ফার্মাকুন আর কাইনেটিক্স দুইটা ওয়ার্ড মিলে আছে। তো তোমরা কিভাবে মনে রাখতে পারবা, যেমন কাইনেটিক্স, ফার্মাকুন তো আমরা আগেই বলে ফেলছি এটা হচ্ছে ড্রাগ। তারপরে কাইনেটিক্স মানে হচ্ছে মোশনে নিয়ে আসা, যেমন তোমরা ইন্টারভিউ হয়তো পড়ছো কাইনেটিক এনার্জি গুলা। তো এই জন্য ড্রাগকে মোশনে নিয়ে আসার জন্য যখন আমরা ড্রাগকে খাই, স্টোমাকে যাবে, ইন্টেস্টাইনে যাবে, আস্তে আস্তে আগাবে, তারপরে এটা মোশনে কে নিয়ে আসে, আমাদের বডি নিয়ে আসে। এটা মানে হচ্ছে কি, মানে অ্যাকশন অফ দি বডি অপন দি ড্রাগস, মানে বডি আমাদের ড্রাগের উপরে কিভাবে কাজ করতেছে। তো এরকম সোজা ভাষায় মনে রাখা যায়। আর ফার্মাকোডাইনামিক্স, এখানেও ফার্মাকুন মানে ড্রাগ, আর ডাইনামিক মানে হচ্ছে, ডাইনামিক বলা হয় না, সি হ্যাজ এ ভেরি ডাইনামিক পার্সোনালিটি, এটা মানে হচ্ছে অনেক অ্যাক্টিভ, ও মানুষটা অনেককে এফেক্ট করতে পারে, যেটা অনেক অ্যাক্টিভ মানুষ, ওগুলাকে ডাইনামিক হিসাবে বলা হয়। তো এখানে ড্রাগ একটা অ্যাক্টিভ সাবস্টেন্স, তো যখন আমরা বডিতে ওটা ঢুকে, ও তো অনেক এফেক্ট করবে আমাদের বডির উপরে। সো এটাই হচ্ছে অ্যাকশন অফ দ্য ড্রাগ অন দি বডি, এটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। তো তোমরা এইরকম একটু বুঝে তারপরে একটু নিমোনিক বানায় মনে রাখলে কনফিউশন থাকবে না। আর এটা কনফিউশন না রাখাই ভালো, কিন্তু কি এটা তো বেসিক জিনিস, আবার আগে থেকেই মানে ধরবে এটা প্রথম দিকেই, তো একটু খারাপ বলে আবার ঝামেলা হইতে পারে। তো এখন আসি হচ্ছে আমরা ডেফিনেশনস। তো প্রথমে যেটা ফার্মাকোলজি অনেক ইম্পর্টেন্ট ডেফিনেশন, এটা হচ্ছে ড্রাগের ডেফিনেশন। আর আমি এটা অ্যাডভাইস দিতে চাই, যেমন ড্রাগের ডেফিনেশন তোমাদেরকে WHO যেটা দিয়া আছে ওটা ঝোর ঝোর মুখস্থ থাকতে হবে। আর এটা একটু না পারলে টিচাররা বলবে যে আচ্ছা এটাই না পারলি, আর পারে নাই তাহলে কি পারবে। তো এটা এরকম ইমপ্রেশন খারাপ হইতে পারে। তো এই জন্য তোমরা ড্রাগের আপু, যেটা আমার একটা WHO। কথা ছিল, ওই যে ফার্মাকোলজির ডেফিনেশন, তারপরে হচ্ছে ফার্মাকোকাইনেটিকের ডেফিনেশন, তারপর হচ্ছে ডাইনামিকের ডেফিনেশন। এছাড়া ফার্মাকোলজির যে আরো কতগুলো আমরা ব্রাঞ্চের নাম পড়ি বা জানি, ওগুলোর তো কোনো ডেফিনেশন লাগবে না নাকি? ওখান থেকেও আমাদের কিছু লাগতে পারে ভাইবার জন্য? ডেফিনেশন ও তো লাগবে না, কিন্তু যেমন স্কোপস অফ ফার্মাকোলজি আর তারপরে যেটা ব্রাঞ্চেস তুমি যেটা বলো, একটু নাম মনে রাখলেই হবে। আর এটা সোজা একটু ভাইভাতে ধরতেও পারে, রিটেনে খুবই কম ধরে। আর কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটিতে যেমন ক্লিনিক্যাল ফার্মাকোলজি কি, মেডিকেল ফার্মাকোলজি কি, একটু মানে নট সো ফ্রিকুয়েন্টলি, কিন্তু সামটাইমস এগুলাও ধরতে পারে। তো একটু দেখে নেওয়া ভালো। তাহলে আমরা ড্রাগে যাই। জি আপু। অন্য কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। না আপু, ড্রাগে যাই আমরা। হ্যাঁ, তো ড্রাগে যেটা আমি বলতেছিলাম, এই ডেফিনেশনস গুলা তোমাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমি একটু টিপ দিতে চাই, যেমন এই ডেফিনেশনস গুলা তো মনে থাকারও একটু কঠিন, কিন্তু মনে তো রাখতে হবে, এটা একটা বড় ডেফিনেশনও আছে। তো এখানে তোমরা কি করতে পারো, যেমন ডেফিনেশনস গুলা তোমরা একটু ছোট কাগজ না হলে স্টিকি নোট গুলা আছে, ওখানে লিখে তোমাদের স্টাডি টেবিলে উপরে দিবা, না হলে দিবালে দিবা। তো এরকম করলে কি হবে, তোমরা চা খাইতে খাইতে একটু 5 মিনিট ওখানে যদি চোখ ঘুরায় ফেরো, তাহলে অনেক জিনিস মনে থাকবে। তোমরা এখনই বাসায় ওটা করতে পারো, তাকি সো দ্যাট পরে পরীক্ষাতে প্রফেট সময় ওখানে বেশি সময় দিতে হবে না, আবার অনেক কিছু প্রিপারেশন করা আছে, তো ওখানে একটু বেশি টাইম না দিলেও চলবে। তো এই জন্য তোমরা এই ছোট ছোট প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখতে পারবা। তারপরে প্রোডাক্টের ডেফিনেশন পড়বা, তারপরে কি কি এক্সাম্পল আছে, তারপরে সোর্সেস অফ আপু, ড্রাগ পড়বা। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ড্রাগের ডেফিনেশন যেটা লাগবে আমাদের, ওই ডেফিনেশন থেকে কি মানে আমাদের কোনো ভাইবা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? যেমন ডেফিনেশনে তো ওইটা তো যেহেতু WHO ডেফিনেশন, ওটা তো পুরো যা আছে সেভাবেই লাগবে, চেঞ্জ তো করা যাবে না। না তো সেখান সেটাই থেকে কি না, কোনো ভাইবা কোশ্চেন অ্যারাইজ করতে পারে? এখানে তো যেমন যেটা ডেফিনেশন দেওয়া আছে ওরা মানে ফিজিওলজিক্যালি যেটা বডি ফিজিওলজিকে ওরা
মডিফাই করে, তো ওই জিনিসগুলা একটু ধরতে পারে। কিন্তু তোমরা যদি এটাই বললাম, তোমরা যদি পুরো ফ্লুয়েন্টলি বলো তাহলে বেশি আটকাবে না টিচাররাও। কিন্তু যদি তোমরা একটু ভালোভাবে বলতে না পারো, কিছু মিস হয়ে যায় কিছু ওয়ার্ড গুলা, তাহলে নিজেই বানায় ফেলবা, তাহলে ওরা টিচার বুঝেই ফেলবে আচ্ছা এটা ভালো পড়া হয়নি। তো এই জন্য তোমরা যদি ফ্লুয়েন্টলি বলবা, টিচাররা বেশি আটকাবে না ওই ডেফিনেশন। ক্লিয়ার? থ্যাংক ইউ আপু। আচ্ছা, তারপরে যেটা আমি বলতেছিলাম, ড্রাগে আমরা গেছি, তারপরে ওই রুট গুলা পড়বা, রুটের রিটেনে আছে কমন রুটস কি কি আছে, তারপরে যেটা ইন্ট্রাভেনাস রুট আর সাবলিঙ্গুয়াল রুট, এইগুলা ডেফিনেশনস মানে সরি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এগুলা অনেক বেশি ধরা হয় মানে রিটার্নের জন্য আর ভাইভার জন্য। আর বাকি রুট অত বেশি আসে না, কখন কখন রেকচাল রুটে একটু একবার মনে হয় কোনো একটা ইউনিভার্সিটি রিটেনে আসছে, কিন্তু ভাইভাতে বেসিক্যালি ইন্ট্রাভেনাস রুট আর ওরাল রুট এগুলাই ধরা হয়। তারপর যে আছে এমার্জেন্সি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটাও অনেক ইম্পর্টেন্ট। আর তারপরে এখানে আছে হচ্ছে যেমন দি ড্রাগস উইচ ক্যান নট বি টেকেন ওরালি, এটা একটু নতুন কোয়েশ্চেন, এটা রিসেন্টলি কিছু প্রফে দেওয়া হয়েছে। জি আপু, রিসেন্টলি এটা হচ্ছে ওই যে আমাদের যখন টার্মের ভাইভা হতো বা আমাদের মানে ইয়ার চলাকালীন তখন অনেকবারই জিজ্ঞেস করেছে এটা যে কোন কোন ড্রাগ ওরাল ইউজ করা যায় না। সেটাই, আর রিসেন্টলি যেটা দেওয়া আছে না ওটা অনেক ফ্রিকুয়েন্টলি ধরে। তো এখানে আমি একটু টিপ দিতে চাই, তোমরা সোজা হিসাবে মনে রাখতে পারবা, একটু তোমরা যেটা সহযোগী বইগুলা পড়ো এখানে একটু কমপ্লিকেটেড করে দেওয়া আছে। তো আমরা যেটা পড়তাম এখানে ইনসুলিন একটা অনেক ইজি এক্সাম্পল, ওটা প্রোটিন, ওটা হচ্ছে জিআইটি তে আনস্টেবল থাকে, তো এই জন্য আমরা ওরেলি নিই। তো আরেকটা ড্রাগ হচ্ছে হেপারিন, যেটা হেপারিন তোমরা পরবর্তীতে যখন ওই অ্যান্টিকোয়াগুলেন্টস গুলা পড়বা ওখানেও লাগবে, তো ওখানেও এটা কোয়েশ্চেন রিলেটেড, এরকম রিলেটেড করে পড়লে তোমরা মনে রাখতে পারবা, আবার মানে ভুলে যাবে না। তো হেপারিন ওখানেও তোমাদেরকে ধরবে কেন এটা ওরালি দেওয়া যাবে না, ও হচ্ছে আবার ইন্ট্রামাসকুলারিও দেওয়া যায় না হেপারিন, তো ওখানে হেপারিনও এখানে এক্সাম্পল হিসাবে তোমরা পড়তে পারো। তো এরকম করলে কি হয়ে যাবে, ওখানেও কভার আপ হয়ে যাবে তোমরা, আর এখানেও ওটা অ্যাড করে দিতে পারবা। আপু এইগুলা এখানে কি একদম আমরা রিজন সহ পড়ে ফেলবো যে কেন ওরালি দেওয়া যাচ্ছে না, মানে ড্রাগের নাম সাথে রিজন সহ কি পড়বো? হ্যাঁ পড়তে হবে, কিন্তু কি রিটেনে কখন আসে মানে হোয়াই ক্যানট বি গিভেন, আর যেহেতু তুমিও বলাই ভাইবাতে ধরতেছে এইগুলা, তাহলে এটা জি ধরতে পারে আপু। কিন্তু দেওয়া যাবে না। তো বেসিক্যালি এটা হচ্ছে ওরালি যেটা দিয়ে ওটা স্টোমাকে অনেক ড্রাগ গুলা ওটা স্টোমাকে অনেক ড্রাগ গুলা আনস্টেবল থাকে, ওটা ভালো অ্যাবজর্পশন করতে পারে না। তো এরকমই হয় অ্যান্সার গুলা, মানে যেমন ইনসুলিনে ওটা হয়েছে। তো মনে রাখা সহজ, তোমরা এরকম করলে সিমিলার টাইপের জি এক্সাম্পল আপু। পড়লে অডিও রিলেট হবে, তো এরকম পড়লে অনেক কাজে আসবে। তারপরে হচ্ছে এখন আমরা দেখি ফ্যাক্টরস কনসিডার, যেমন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা অনেক ইম্পর্টেন্ট, মানে কি কি রুট আছে ওটা আমি বললাম, তারপরে ফ্যাক্টর কি কি আছে ওটা ডিপেন্ড করে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এগুলাও পড়তে হবে। এখন হচ্ছে তারপরে আমরা চলে আপু যাই আমাদের যে এই যে রুট গুলা ছিল, ওরাল রুট, তারপর ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, এগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা যখন আমরা মনে রাখবো তখন কি এমন কয়েকটা আছে স্পেসিফিক যে এগুলা বলতেই হবে বা এই অ্যাডভান্টেজ বা এই ডিসঅ্যাডভান্টেজটা বলতেই হবে, না বললেই হবে না, এমন কোনো স্পেসিফিক আছে কিনা? মানে আমরা এক্স্যাক্টলি কয়টা মনে রাখতে পারি? সবগুলা তো আসলে মনে থাকে না ওরকম পরীক্ষার সময়, আর মিক্স আপও হয়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে কি করতে পারি আমরা? বুঝতে পারছি। যেমন ওরালি যেটা আছে, ওরাল তো সবচেয়ে কমন একটা ফর্ম, তোমরা অনেকেই হয়তো লাইফে না একবার তো অনেকবার খাওয়া হয়েছে ওরাল ফর্মের ড্রাগ গুলা। তো এটাই বলতে হবে, এটা অনেক ইজি ফর্ম, আর এখানে একটু ভয় থাকে না, যেমন ইনজেকশন দেখলেই অনেকগুলা ভয় পায়, মানে ইন্ট্রাভেনাস গুলা একটু অ্যাংজাইটি থাকে, আর অনেক ইজিলি অ্যাভেলেবল, এটা বেসিক বেসিক জিনিসগুলা। তো এরকম মনে রাখলে যেমন ইজিলি অ্যাভেলেবল আছে, আর ওরাল ফর্মে খাইলে এটা একটা কমন আছে, তারপরে এখানে একটু ফিয়ার এরকম থাকবে না, কিন্তু ইন্ট্রাভেনাস আর ইরিভার্সিবল, এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, আমি এটা বলতে চাই। যেমন ওরেলি খাইলে যদি কোনো পয়জনও তোমরা খাও, তো একটা অ্যান্টিডোট থাকে, তোমরা ফরেনসিকেও পড়ছো, তো এটা এটা রিভার্সিবল, তোমরা তাড়াতাড়ি এটাকে আবার যদি কিছু ক্ষতি জিনিস খাও তারপরে এটা ফিরে আসতে পারবে, কিন্তু ইন্ট্রাভেনাসে যেটা হয় এটা কুইকলি অ্যাবজর্পশন হয়ে যায়, তো ওখানে একটু সমস্যা করতে পারে। তো এই বেসিক এই মেন ইম্পর্টেন্ট জিনিস কখন ভাইবাতে ধরতে পারে, তো তোমরা এই দুই তিনটা পয়েন্ট করে চললেই হবে, মানে মোটামুটি। আর একটু ফ্লুয়েন্টলি যদি ভাইবাতে বলো তো বেশি চাবেও না মানে টিচার্সরা, আর রিটেনেও এই দুই তিনটা পয়েন্ট করলে, আর যদি পারো একটু দুই তিনটা পয়েন্ট মানে অ্যাড করতেও পারো, তাহলে আরো ভালো নম্বর মানে তোমরা গেইন করতে পারবা, এটাই। জি আপু, থ্যাংক ইউ।
আচ্ছা, ওয়েলকাম। দেন আমরা হচ্ছে কি কি ফেস করলাম না, দেন সোর্সেস অফ ড্রাগস গুলা এটাও অনেক ইম্পর্টেন্ট, যেটা ন্যাচারাল সোর্সেস আছে, সিনথেটিক আছে, সেমি সিনথেটিক, এগুলা ও ধরে স্পেশালি ভাইভাতে এগুলা। আর আমি যেটা বলতে চাই, জেনারেল ফার্মাকোলজিতে ভাইভাই কোয়েশ্চেন, যে ছোট ছোট কোয়েশ্চেন যেটা তোমাদের হয়তো রিটার্নে অত বেশি ধরাও হয় না, কিন্তু তোমরা ভাইবার জন্য একটু প্রিপারেশন নিয়ে থাকবা। তো তোমরা এগুলাই যেটা শুনতেছো এখন, যেটা আমি বলতেছি, ওটা একটু মানে বইগুলাতে দেখবা, যদি চোখ ঘুরায় ফেলো তাহলেও অনেক কিছু মনে থাকবে তোমাদেরকে, পরে করতে আবার আলাদা প্রিপারেশন এরকম নেওয়া লাগবে না। আর এমসিকিউর জন্য আমি বলতে চাই, এখানে অনেক এরকম কোয়েশ্চেন আছে, যেমন ওটা আমি বললাম which of the drugs cannot be given orally, তো এইগুলা কোয়েশ্চেনও এমসিকিউ তে আসতে পারে, মানে ড্রাগের নাম দিয়ে দিল আর তারপরে কি কি ড্রাগ হচ্ছে তোমাদেরকে ট্রু ফলস করে জি আপু, লিখতে। যে ইমার্জেন্সি রুট কোনটা, তারপরে হচ্ছে 100% ভায়াবিলিটি কোনগুলার, এই ধরনের অনেক এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। তো এই জন্য তোমাদেরকে যদি জেনারেল ফার্মাকোলজি ভালোভাবে পড়া থাকে, ওভারঅল অনেক কিছু কভার আপ হয়ে যায়। এমসিকিউ গুলা, তারপর রিটার্নে তো লাগবেই, বেশিরভাগই এখান থেকে জিজ্ঞেস করা হয়। দেন ভাইভাতে তো এটা ফার্স্ট ইমপ্রেশনই তৈরি করবে, এই জন্য এটা একটু ভালোভাবে তোমরা প্রিপারেশন নিয়ে থাকবা। অন্য কিছু কোয়েশ্চেন আছে হাবিবা? না হলে আমরা ফার্মাকোকাইনেটিক্সে যাই। আপু, সোর্স নিয়ে আমার একটু প্রশ্ন ছিল, যে সোর্সের ক্ষেত্রে আমরা কি স্পেসিফিক কোনো ড্রাগ মনে রাখবো কিনা, যে হ্যাঁ ন্যাচারাল থেকে হচ্ছে, মানে এই ড্রাগটা হচ্ছে ন্যাচারাল, বা মানে এরকম কিছু আছে নাকি অ্যাজ এ হোল, যে হ্যাঁ এরকম 5টা 6টা সোর্স আছে, ওখান থেকে আমরা একটা করে কমন ড্রাগের নাম মনে রাখলাম, যে হ্যাঁ ইনসুলিনের সোর্স কোনটা, বা হচ্ছে এরকম কিছু নাকি? কোয়েশ্চেন করছো, মানে সোর্স গুলা তো তোমরা মনে রাখবে, এটা সোজাও, যেমন ন্যাচারাল, সেমি সিনথেটিক, সিনথেটিক করে। আর পারলে একটা দুইটা এক্সাম্পল মনে রাখতে হবে, যেমন ধরতে পারে, হ্যাঁ, আচ্ছা এক্সাম্পলের কথাই জিজ্ঞেস করছিলাম, যে কোনো কমন ড্রাগের এক্সাম্পল দিয়ে মনে রাখবো কিনা, যে হ্যাঁ এই ড্রাগটা যেহেতু কমন, এটার সোর্সটা তাহলে মনে রাখলাম। হ্যাঁ, যেমন আমি বলি, ন্যাচারাল ড্রাগে যেমন পেনিসিলিন আছে, অনেক কমন, তারপরে এটা কোথা থেকে আসে এইগুলা। আর যেমন সেমি সিনথেটিক, সিনথেটিক গুলাতে ইনসুলিন আছে, যেটা অনেক কমন ড্রাগ না, এটা তো বাসায় কারো না কারো ডায়াবেটিস, ইনসুলিন দেয়া এরকম আছে অনেকজনকে, তো এটা তো তোমাদেরকে মনে থাকার থাকবে এগুলা। তো যেমন এরকমই তোমরা কমন কমন ড্রাগ গুলা একটু মনে রাখলে অনেক ভালো হয়ে যাবে। অন্য কোনো কোয়েশ্চেন আছে? জি আপু। না আপু, আমার আর কোশ্চেন নাই, কিন্তু আমি একটু বলতে চাই, যারা আমাদেরকে লাইভে দেখছো বা শুনছো, সবাই একটু কষ্ট করে যদি কোনো প্রশ্ন থাকে, আমরা এখন পর্যন্ত যে যে টপিক গুলো পড়েছি ইন্ট্রোডাকশন, সেটার উপরে, তাহলে হচ্ছে লাইভে প্রশ্ন করতে পারো, আমি আপুর কাছে দিব, আপু অ্যান্সার করবে বা বুঝিয়ে দিবে জিনিসটা। আমাদের তো আসলে এখন যেহেতু প্রফ হবে কি হবে না ব্যাপারটা নিয়ে অনিশ্চয়তাই আছে, তারপরেও সবাই তো মোটামুটি কেউ পড়ার মধ্যে আছে, কেউ পড়ার মধ্যে নেই। তো সেশনটা হচ্ছে বেসিক্যালি জাস্ট একটু রিমাইন্ডার দেওয়ার জন্য, বা একটু জাস্ট জিনিসগুলো রিভিউ করার জন্য, যেন হচ্ছে সেশন দেখেও একটু মনে পড়ে যায় যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। এইটার জন্যই, তাছাড়া কিছু না। তো কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। তাহলে আপু, প্রশ্ন আসলে আমি জানাবো। এটাই বলবো, হাবিবা বললো যেটা, প্রফ তো কোনো ডিসিশন আসতেছে না, কিন্তু পড়াশোনা করতে হবে আস্তে আস্তে হইলেও, একটু অ্যাটলিস্ট এই ভিডিও গুলা দেখলেও, মানে একটু তোমরা পরে পড়তে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আর 1 ঘন্টা সময় দিবা, তারপরে অনেক কিছু শিখে ফেলবা, মানে অনেক কিছু মনেও থাকবে। আর ফার্মাকোলজিস্ট এরকম একটা জিনিস, মানে তোমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগবে, তারপরে তোমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করবা, তাহলে অনেক কিছু মনেও থাকবে। যেমন আমি বলি, যেমন ডোজেস ফর্ম গুলা আছে অনেকগুলা, বাসে তো থাকে কিছু না কিছু ট্যাবলেট গুলা, কিছু না কিছু মানে স্ট্রিপ গুলা, তো আমি এখানে কিছুটা নিয়ে আসছি, মানে তোমাদের একটু বুঝাও সহজ করার জন্য। তো আপু, ওই সেম কমন ট্যাবলেট গুলো তো আবার অস্পিতেও দেয় আমাদের, ফার্মাকোলজি হ্যাঁ, যখন অস্পি হয় টার্মে বা প্রফেশনাল পরীক্ষাতেও কিন্তু ওই সেম কমন গুলাই দেয়, নাপার স্ট্রিপ দিয়ে দেয়, বা হচ্ছে এই ধরনের আর কি। হ্যাঁ সেটাই, এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ভাইবাতেও তো মানে ট্রেতে থাকে অনেক ট্যাবলেটস গুলা, তারপরে স্ট্রিপস গুলা, আর ওগুলা ধরে তারপর টিচাররা বলবে আচ্ছা বলো এটা কি, এটা কি, তারপরে অস্পিতেও জিজ্ঞেস করা হয়। আর এখানে বেশি মাথা খাটানো লাগবে না, মানে এটা তোমরা দেখেই বলবা, যেমন ব্লিস্টার স্ট্রিপ এটা থাকবে, তারপর দিস ইজ ব্লিস্টার স্ট্রিপ কন্টেইনিং প্যারাসিটামল ইন ট্যাবলেট ফর্ম, কত এমজি আছে ওখানেই দেখে লিখবা, তারপর ম্যানুফ্যাকচার্ড বাই কি কোম্পানি ওটা তৈরি করছে ওটা লিখবা, তারপরে ডেট অফ ম্যানুফ্যাকচার, এক্সপায়ারি ডেট,
এইগুলা তো তোমরা এখনই বসে বসে মানে বাসায় যেটা থাকে ট্যাবলেট গুলা দেখে নিবা ওখানে কি কি আছে, ম্যানুফ্যাকচার ডেট কোথায় থাকে আর এক্সপায়ারি ডেট, তো দেখে দেখে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে। তোমরা ভাইবাতে হঠাৎ করে ওটা হ্যান্ডেল করলে আবার একটু কনফিউজ হয়ে যাবে, মানে ভালোভাবে পড়তে পারবে না। তো ওইখানে দেখে নেবে যেটা হ্যাঁ নেম গুলাও ধরবে, যেমন ট্রেড নেম কি, জেনেরিক নেম কি। তো এটাও তোমাদেরকে পড়তে হবে। যেমন প্যারাসিটামল হচ্ছে একটা জেনেরিক নেম, এর কেমিক্যাল নেম হচ্ছে এসিটামিনোফেন। তারপরে যেমন ট্রেড নেম তোমাদের ওখানে নাপা আছে, আমাদের এখানে আলাদা একটা আছে। তো এইরকম করে ট্রেড নেম, তারপরে আর এটা হচ্ছে আলাদা একটু নেম, এটাও তোমরা একটু মনে রাখবা। যেমন ট্রেড নেমে আরেকটা নেম হচ্ছে প্রোপাইটারি নেম, আর জেনেরিক নেমে হচ্ছে নন প্রোপাইটারি নেম। তো কখন নন কখন প্রপার্টি। তোমাদের যেমন ডিফারেন্সেস বিটুইন এই দুইটা প্রপার্টারি এন্ড নন প্রপার্টারি, তারপরে হঠাৎ করে দেখলে আবার এটা কি জিনিস, তো একটু ভুল হইতে পারে। তো তোমরা প্রোপাইটার বলা হয় না, যেমন অনার অফ কোনো বিজনেস গুলা, এই জন্য ট্রেড নেম তো এটা কোম্পানি উপর ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসাবে এটা একটু ডিফারেন্ট থাকে। তো ওই হিসাবে এটা নাম আলাদা হয়েছে, এই জন্য এটাকে যেটা ট্রেড নেম কি বলা হয় প্রোপাইটারি নেম, আর জেনেরিক নেম বলা হয় নন প্রোপাইটারি নেম। তো এই নামগুলাও তোমরা মনে মনে করো। দেন হচ্ছে যেমন ভাইবাতেও ধরবে আর অস্পিতেও জিজ্ঞেস করতে পারে, যেটা কার্টুনে থাকে আই ড্রপস গুলা, দেন হচ্ছে অয়েন্টমেন্ট গুলা। তো এটা বলতে হবে, যদি কার্টুন ভিতরে থাকে তারপরে আমরা বলবো দিস ইজ কার্টুন কন্টেনিং অমুক ড্রপ, ডেট অফ ম্যানুফ্যাকচার অমুক, তারপরে ম্যানুফ্যাকচার বাই, এরকম করবে। তারপরে যেটা ড্রপ গুলা থাকে আই ড্রপ বা এয়ার ড্রপ গুলা, এগুলাও দিতে পারে। তো তুমি তোমরা কয়েকটা ওইভাবে স্যাম্পল দেখি দেখাতে এটা চেয়েছিলা। বেশি জি জি হাবিবা। আপু তুমি কয়েকটা দেখাতে চেয়েছিলা স্যাম্পল ড্রাগের তোমার বাসায়। স্যাম্পল আচ্ছা আমি একটা ড্রাগ। তোমরা কি এখানে ক্লিয়ারলি দেখতে পারো? হ্যাঁ আপু দেখা যাচ্ছে। যেমন আমি দেখাই, দেখা যাচ্ছে তো না? তো আমি দেখাই, এটা হচ্ছে দেখো, এটা বলা হয় দিস ইজ ব্লিস্টার স্ট্রিপ কন্টেনিং প্যারাসিটামল। এখানে দেখে বলবা, এটা কোনো মনে রাখা কোনো মানে এক্সট্রা এফোর্ট দিতে হবে না, তোমাদেরকে দেখে দেখে বলতে হবে কি আছে ড্রাগ এখানে, কত এমজি আছে। এটা ব্লিস্টার স্ট্রিপ কেন বলা হয়? ব্লিস্টার মানে হচ্ছে একটা ফুলা জিনিস, যেমন এটা দেখতেছি। তারপরে এটা দেখো, এটাও ব্লিস্টার ব্লিস্টার আছে, মানে ফুলা ফুলা মতো আছে, এখানে ফুলা আছে না? তো এই জন্য আমরা এইগুলাকে বলা হয় ব্লিস্টার স্ট্রিপ কন্টেনিং, তারপরে কি কি ড্রাগ আছে এইগুলা বলবা। তারপরে যেটা একটা আছে এটা হচ্ছে অ্যালুফোইল বলবা, কেন কি এখানেও অ্যালুমিনিয়াম আছে, তারপরে পিছনেও এটা আছে। এখানে প্লাস্টিক কভারিং নাই, যেমন এখানে দেখো এক সাইডে হচ্ছে প্লাস্টিক আর এক সাইডে হচ্ছে অ্যালুমিনিয়াম, কিন্তু এগুলাতে দুই দিকেই অ্যালুমিনিয়াম আছে। তাহলে দিস ইজ অ্যালুফোইল কন্টেনিং কি ড্রাগ আছে, কত এমজি আছে, এখানে দেখেই বলবা, শুধু তোমাদেরকে আইডেন্টিফাই করা লাগে। তো এখানে আমি বলি, এখানে অনেকজন কনফিউজ হইতে পারে, যেমন এখানেও অ্যালুমিনিয়াম আছে এখানেও অ্যালুমিনিয়াম আছে, তাই না? তো অনেক টিচার বলে অ্যালুফোইলও বলা যায়, কিন্তু এখানে ব্লিস্টার হিসাবে আছে, এখানে একটু উঁচা উঁচা জায়গা আছে না, তো এই জন্য এটাকে আমরা ব্লিস্টার স্ট্রিপই বলবো। তো এটাই বেশি টিচাররা মানে পছন্দ করে আর অ্যাকসেপ্ট করে, তো এটা বলবো। তারপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেমন কার্টুনে থাকতে পারে, দেখো এরকম একটা কার্টুনে দিয়ে দিল, তারপরে এরকম একটা কার্টুনে দিয়ে দিলা, তারপরে এই কার্টুনে যা আছে, তারপরে এটা যদি এই সহ থাকে, কার্টুন সহ থাকে, তারপরে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে দিস ইজ কার্টুন কন্টেনিং কি আছে, কত এমজি আছে, তারপরে কে ম্যানুফ্যাকচার করছে, ডেট কত ম্যানুফ্যাকচারিং, তারপরে এক্সপায়ারি ডেট অবশ্যই লিখতে হবে। যদি কার্টুন না থাকে এমনি দেয়া আছে একটা ড্রপার, তাহলে শুধু এটাই লিখবা, কার্টুন লেখার দরকার নাই। যদি থাকে তো তোমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে। যেমন এটা দেখো, এটা হচ্ছে একটা টিউব, টিউব বলতে হবে দিস ইজ আ টিউব কন্টেনিং কি আছে ওটা লিখতে হবে। তো তারপরে আর হ্যাঁ দিস ইজ এ টিউব কন্টেনিং কি ড্রাগ, সাপোজ এখানে এটা সিপ্রোফ্লক্সাসিন আছে ইন অয়েন্টমেন্ট ফর্ম, কি ফর্মে দেওয়া আছে ওটাও লিখতে হবে। আমি একটা ফুল এক্সপ্লেনেশন দিই, যেমন দিস ইজ আ ব্লিস্টার স্ট্রিপ কন্টেনিং প্যারাসিটামল ইন ট্যাবলেট ফর্ম 500 mg manufactured by some pharmaceutical company, date of manufacture এত, date of expiry এত। তো এরকম মানে ফ্লুয়েন্টলি বললে টিচার বেশি আটকাবে না। তো কিন্তু এইগুলা হচ্ছে তোমাদেরকে ভাইবা টেবলেও থাকে, তারপরে অস্পিতেও থাকে। তো এই জন্য তোমরা তো এখানে বাসায় তোমরা কালেক্ট করতে পারবো। তো তোমরা বাসায় দেখবা কি কি ড্রাগ আছে তোমাদের বাসায়, কি কি ফর্মে আছে, তো আর তারপরে কি কি নামগুলো আছে তোমরা একটু পড়তে চেষ্টা করবা, নিজেই নিজেই প্র্যাকটিস করবা। এরকম করলে আবার ভাইবাতে আলাদা ভাবে এইগুলাতে বেশি সময় দিতে হবে না।
তোমরা এখনই যদি পারো হাতে নিয়ে যেটা আমি বলছি ওটা দেখতে চেষ্টা করবা কি কি আছে, কত এমজি আছে, কিভাবে পড়তে হবে। তো এখনই তোমাদেরকে প্রিপারেশন হয়ে যাবে, পরবর্তীতে বেশি এখানে টাইম ওয়েস্ট হবে না। এনি মোর কোয়েশ্চেন হাবিবা? না আপু, আমি একটু অনেক থ্যাংক ইউ বলতে চাই তোমাকে। সেটা হচ্ছে যে আসলে আমার মতো যারা বাসায় দেখে না তাদের হয়তো এই লাইভে তুমি যেভাবে দেখাইছো এত সুন্দর করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে ড্রাগ, আমার মনে হয় তোমার এই লাইভ দেখেই মুখস্থ হয়ে যাবে যে কোনটা কি। থ্যাংক ইউ অনেকগুলা। সেটাই আশা করি, মানে আমিও আমার ফুল দিতে চেষ্টা করবো, কিন্তু তোমাদেরকেও নিজে একটু প্রিপারেশন নিতে হবে। আর আর এটা অনেক সোজা জিনিস, তোমরা নিজেই বাসায়ও পড়তে পারবা। তোমাদেরকে ওয়েট করতে হবে না কখন যে প্রফিট ডেট দিবে, তারপরে কখন প্র্যাকটিক্যালে ডাকবে, তারপরে আমি প্র্যাকটিস করব, এরকম কোনো ওয়েট করা লাগবে না। তোমরা এখনই প্র্যাকটিস করে ফেলতে পারবা নিজেই। বাসায় যেগুলো আছে, যদি কোনো রিলেটেড প্রশ্ন থাকে তো জিজ্ঞেস করতেও পারে, মানে যদি কিছু বুঝতে না পারলে। তো এইগুলা, তখন আমরা কি ফার্মাকোকাইনেটিক্স শুরু করতে পারি? জি আপু, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা ইন্ট্রোডাকশনটা মোটামুটি কমপ্লিট করেছি, তারপরে প্র্যাকটিক্যাল ভাইবার ড্রাগের জিনিসগুলো সব দেখে ফেললাম। এখনো পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, হয়তো কারো প্রশ্ন থাকলে পরবর্তীতে আবার করবে। আমার মনে হয় আপু আমরা আগাতে পারি। ঠিক আছে, তাহলে ফার্মাকোকাইনেটিক্সে আমরা চলে যাই। ফার্মাকোকাইনেটিক্সে ডেফিনেশনস গুলা এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। দেন তারপরে হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স এর রিলেটেড অনেক কিছু জিজ্ঞেস করা হয়। তো ফার্মাকোকাইনেটিক্স এ প্রথমে আমরা চার্টে যেটা স্টেপ আসি, তো প্রথম দুটা হচ্ছে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, দেন বায়ো ট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন। তো প্রথম দুইটা হচ্ছে যেটা ড্রাগস কে ভিতরে ঢুকানো হয়, যেটা অ্যাবজর্পশন আর ডিস্ট্রিবিউশন। আর ওই রিলেটেড অনেকগুলা কোশ্চেন আছে, মানে পরীক্ষাতে আছে। তারপরে হচ্ছে যেটা বায়ো ট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন, এই দুইটা দিয়ে হচ্ছে ড্রাগস কে এক্সক্রিট করা হয়, মানে আমার বডি থেকে বাইরে এক্সক্রিট করা হয়। তো যেটা অ্যাবজর্পশনে আছে, কি কি টাইপস আছে, টাইপস অফ অ্যাবজর্পশন, তো কিভাবে ড্রাগকে অ্যাবজর্ব করা হয় ওইগুলোর নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপরে ডিফারেন্স গুলাও ধরতে পারে, সিম্পল ডিফিউশন, আইসোলেটেড ডিফিউশন, এগুলাও মানে কি কি ডিফারেন্স আছে এগুলাও অনেক ধরতে পারে। অ্যান্ড তারপরে হচ্ছে যেমন অ্যাবজর্পশনে আর কি কি জিনিস লাগবে, সাইটস অফ অ্যাবজর্পশন, কোথায় কোনটা ড্রাগ কোথায় অ্যাবজর্পশন হয়, আর তারপরে কিভাবে অ্যাবজর্পশন হয়, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কি কি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স করে অ্যাবজর্পশনকে। দেন রোল অফ পিএইচ অ্যান্ড আয়নিক ডিসোসিয়েশন, এটাও অনেক ইম্পর্টেন্ট। তো এখানে যেটা অনেক ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয়, যেটা রিটেনেও তারপরে ভাইবাতেও, তো এটা তোমাদেরকে অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়াতে ভালো কাজ করে নাকি অ্যালকালাইন মিডিয়াতে, তো কোনটাতে বেশি আয়নাইজ হয়, কোনটাতে লিপিড সলিবিলিটি বেশি হয়। তো এখানে বেশিরভাগ কনফিউজ হয়ে যায়, মানে লিপিড সলিবিলিটি যারা বেশি হয় এটা বেশি অ্যাবজর্পশন হয় নাকি কম অ্যাবজর্পশন হয়। তো এখানে আমি একটু টিপ দিতে চাই, যেমন লিপিড সলিবিলিটি মানে আমরা তো পড়ে আসি ফিজিওলজিতে, তাই না, যেমন সেল হচ্ছে একটা বাইলিপিড মেমব্রেন, বাইলিপিড একটা লেয়ার। তো এখানে এরকম মনে রাখা যায়, যেমন লিপিড সলিবিলিটি যত বেশি লিপিড সলিবল মানে তত বেশি মানে সেলে ঘুরতে পারবে, তত বেশি ভালো অবজর্পশন হবে। তো এই জিনিস, আর যত বেশি অ্যাবজর্পশন হইলে ওটা বেশি ভালো এক্সট্রিট করতে পারবে না, এই জন্য এই দুইটা হচ্ছে যত বেশি অ্যাবজর্পশন তত বেশি কম এক্সপ্রেশন। তো এইরকম করে আপু তোমরা রিলেট ভাইস করে ভার্সা। পড়বা, মানে অ্যাসিডিক, সেটাই। তো অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক মিডিয়ামে কিভাবে একসাথে কাজ লিখে করে, মনে তারপরে রাখা যায় অ্যালকালাইন। যে লিপিড সলিবিলিটি বেশি মানে সাইন দিয়ে, তারপরে হচ্ছে যেটার অ্যাবজর্পশন বেশি আবার এক্সপ্রেশন কম। একসাথে একটা সেন্টেন্সে লিখে মনে রাখলেও ইজি হয় মনে হয়। সেটাই বললাম, অ্যারো হিসাবে মনে রাখলে অনেক মানে ইজি থাকে মনে রাখার জন্য। আর এটা অনেক ফ্রিকুয়েন্টলি ধরে, তো এটা তোমাদেরকে একটু অ্যাটেনশন দিতে হবে এটা ভালো করার জন্য। দেন অ্যাবজর্পশনে আর কিছু আছে হাবিবা, কিছু যেটা আমাকে বুঝাইতে হবে? আপু আমি জানতে চাচ্ছিলাম যে ফ্যাক্টর গুলোর মধ্যে তো আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমরা কি শুধু পিএইচ আর আয়নিকটা ছাড়া আর কোনোটা ওরকম ডিটেলসে পড়বো না, শুধু নামটা জানবো নাকি আরো কিছু আছে যেখান থেকে আমাদের ভাইভাতে কোনো প্রশ্ন করতে পারে? রিটেনে তো ফ্যাক্টর আসলে আমাদের পুরোটাই লিখতে হবে, নামও লিখতে হবে, সাথে হচ্ছে একটু ভিতরেও টুকটাক লিখতে হবে, কিন্তু ভাইবার ক্ষেত্রে আমরা কোনগুলা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারি? ফ্যাক্টরস এফেক্টিং গুলা, এখানে অনেকগুলা ফ্যাক্টরস আছে, কিন্তু ভাইবাটের জন্য যেটা মেন যেটা কমনলি ধরা হয়,
তো এখানে বেশি ঘুরাবে না, যেটাই আমি বললাম, যেমন লিপিড সলিবিলিটির উপরে ডিপেন্ড করা হয়। তারপরে আয়নাইজেশন কার বেশি হচ্ছে, কোনটা যত বেশি আয়নাইজ হলে তত ওয়াটার সলিউবল, তো অ্যাবজর্পশন হইতে পারবে না, ওটা তো ওয়াটার বাউন্ড থাকে। এই জন্য এইরকম কাউন্টার কোয়েশ্চেন করতে পারে মানে টিচাররা। আচ্ছা তুমি যেটা বললা যেমন লিপিড সলিবিলিটি একটা ফ্যাক্টর, তাহলে বলো কিভাবে এটা এফেক্ট করে, বেশি হইলে কি হবে, কম হইলে কি হবে। তো এরকম করে কাউন্টার কোয়েশ্চেন করতে পারে। তো তোমরা অবশ্যই জানতে হবে কোনটা ফ্যাক্টর বাড়াবে আর কোনটা ফ্যাক্টর ডিক্রিজ করবে ড্রাগ অ্যাবজর্পশনকে। তাহলেই তোমরা মানে যেটা কোয়েশ্চেন থাকে টিচাররা ভাইভাতে ধরে কাউন্টার কোয়েশ্চেন করে, তারপরে তোমাদেরকে ওটা অ্যান্সার পারতে হবে। তো শুধু নামগুলা পড়লেই হবে না, একটু কিভাবে অ্যাবজর্ব করে, কোনটা অ্যাবজর্পশন করে, তো কোনটা ডিক্রিজ করে, কোনটা ইনক্রিজ করে, এগুলাও তোমরা একটু ভালোভাবে দেখে নিবে। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ আপু। জি আপু। আর অন্য কোনো কোয়েশ্চেন আছে ড্রাগ অ্যাবজর্পশন নিয়ে? আপু অ্যাবজর্পশনের মধ্যে আমরা কিছু এরকম টপিক পড়ে থাকি যে ডিফিউশন রিলেটেড, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, এগুলা কি আসলে লাগবে কিনা? আর ফ্যাসিলিটি ডিফিউশন এটা বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের ফার্স্ট ইয়ারে ফিজিওলজিতে, কিন্তু এখানে অত বেশি লাগে না। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে কখন কখন দেয়া হয় মানে ডিফারেন্স গুলা, সিম্পল আর ফ্যাসিলিটি ডিফিউশন। আর ভাইভাতেও এটা বেসিক জিনিস যেহেতু পড়ে আসছো, তো টিচাররা একটু জিজ্ঞেস করতেই পারে, তো তোমরা একটু দেখে নিবা মানে কি কি। আর বেশি মনে রাখা কঠিনও না, এটা তো পড়েই আসছো, একটু তো দেখলেই আমরা মানে যদি তোমাদেরকে দুই মনে তিনটা করে থাকবে। ক্রাইটেরিয়া আবার দিয়ে মনে রাখি, তাইলে মনে হয় ওখান থেকে ডিফারেন্সটাও আমরা সাজায় বলতে পারবো ভাইভাতে জিজ্ঞেস করলে, বা রিটেনেও যদি আসে ওখান থেকে মনে হয় লেখা যাবে, যদি ইন্ডিভিজুয়াল করে প্রত্যেকটার দুইটা তিনটা করে ক্রাইটেরিয়া মনে রাখা যায়। হ্যাঁ, ঠিক বলছো, এটাই মানে অ্যাটলিস্ট দুই তিনটা করে মানে তোমরা মনে রাখতে পারলে মানে হয়ে যাবে। এটা তো একটু দেখলেই তোমরা মনে রাখতে পারবে, কিন্তু কেন কি এটা তো তোমরা পড়েই আসছো, তাই না? তো এটা ভালো হবে এরকম করলেই। অন্য কোনো জি কোশ্চেন আপু। আছে? না আপু, আপাতত আর কারো কোনো কোশ্চেন নেই, প্রশ্ন আসলে আমি ইনশাল্লাহ জানাবো আপু, আমরা আগাই পরবর্তীতে। তারপরে এখানে আমি একটু যোগ করতে চাই, যেমন রিটেনে আসি অনেক সময় মানে শর্ট নোট হিসাবে, স্পেশালি জেনারেল ফার্মাকোলজি দিয়ে। তো শর্ট নোট লেখার টাইম তোমাদেরকে একটু যদি তোমরা ভালোভাবে গুছায় লিখবা, তারপরে রিটেনে অনেক ভালো নম্বর উঠবে, তারপরে তোমরা ভালো করতে পারবা। তো যেমন আমি বলি থেরাপিউটিক উইন্ডো যেটা আছে, থেরাপিউটিক ইন্ডেক্স গুলা, তো এখানে তোমরা যে কোনো শর্ট নোটে তোমরা যদি পাও, তাহলে তোমরা কিরকম করে শুরু করবা, যেমন ডেফিনেশন আছে, তারপরে তারপরে কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আমি বলে ফেলাম, যেমন ওরাল রুটে, তারপরে ইন্ট্রাভেনাস রুটে, এগুলাতেও আসতে পারে। তাহলে তোমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম করে তোমরা যদি ভাগ ভাগ করে লিখবা, তারপরে তোমাদেরকে অনেক মার্কস পাবে। আর তারপরে হচ্ছে হঠাৎ করে কখন কখন এরকম এক দুইটা মানে ইউনিক কোয়েশ্চেন, তারপরে একটু এটিপিক্যাল কোয়েশ্চেন চলে আসে মানে রিটেনে। তো হতাশ হওয়ার কিছু নাই। তোমরা যদি এরকম কোনো কোয়েশ্চেন পাও, একটু বুঝতে চেষ্টা করবে, একটু মাথা খাটাইলে কিছু না কিছু হয়তো আসবে। যেমন আমি এক্সাম্পল দিই, আহ একটা একবার না হলে মানে দুইবার হচ্ছে পলি ফার্মেসি, যেটা এটা হঠাৎ করে আসছে মানে রিটেনে। তো আবার যারা পড়ে নেয় একটু কনফিউজ হইতে পারবো, কিন্তু তোমরা বুঝতে চেষ্টা করবা, যেমন পলি আর ফার্মেসি, পলি মানে তো অনেকগুলা, তাই না? আর ফার্মেসি মানে ড্রাগস। তো অনেকগুলা ড্রাগ যদি আমরা কম্বিনেশনে ইউজ করি, তাহলে ওটাই হচ্ছে পলি ফার্মেসি। যেমন হচ্ছে হাইপারটেনশন যারা আছে তোমাদের বাসায়ও থাকতে পারে, তো ওখানে দেখবা তোমরা আজকে যাই দেখবা কি অনেক ড্রাগ কম্বিনেশন করা দিয়া দিয়া থাকে মানে তারপরে ঠিক সেই রকম যেমন ডায়াবেটিস যারা আছে, মেটফর্মিন, তারপরে ইনসুলিন, অনেকগুলা মানে এরকম করে কম্বিনেশন করে দিয়া থাকে ভালো কাজ করার জন্য। অবভিয়াসলি কম্বিনেশন কেন দেয়া হয়? ভালো কাজ করার জন্য। একটু বুদ্ধি খাটলে মানে তোমরা একটু হইলেও লিখতে পারবা। এরকম থাকে না, একটা কোশ্চেন একটু ভালো পারবা না, জি এই আপু, জন্য মানে বেসিক পুরাটা জিনিসটা যদি কোশ্চেনই আমরা ছোট মনে ছোট রাখি যে কোশ্চেনই যেহেতু মানে পলি তোমাদেরকে। মানে হচ্ছে মাল্টিপল, তাহলে মাল্টিপল ড্রাগ মানে মোর দ্যান ওয়ান ড্রাগ যেটা ইউজ করা হয় ফর দা বেনিফিট অর অ্যাডভান্টেজ অফ দা পেশেন্ট, তাহলেই তো হচ্ছে। একটু বুদ্ধি করলেই মানে কিছুটা হইলে লিখতে পারবা। আর এগুলা বেশি এই 1 মার্কস 2 মার্কস এরকম করে আছে, তো একটু হইলে লিখবা, ও কোয়েশ্চেন গুলা মিস যাবে না, মানে তোমরা একটু হইলে মানে ভালোভাবে লিখতে পারবা। তো এইগুলা তোমরা একটু মানে মাথা খাটাইলে একটু ভালো করতে পারবা রিটার্ন গুলাতে। তারপরে ভাইভাতে এগুলা একটু কমই আছে, ভাইভাতে ইউজুয়ালি কমন কোয়েশ্চেনই আছে, কিন্তু এই বুঝানো একটু ওখান থেকে এখানে মানে রিলেট করে চলে যাইতে পারে টিচাররা। তো এই জন্য তোমাদেরকে ওখানে একটু সবগুলা ভালো পড়তে হবে। দেন হচ্ছে অন্য কোনো কোয়েশ্চেন আছে হাবিবা? আপু একটু
জি আপু, অ্যাবজর্পশনের যে ফ্যাক্টর গুলো আছে সেখান থেকে হচ্ছে আমাদের সুচিস্মিতা অর্ণা নামে একজন প্রশ্ন করেছে লাইভে, যে ডিসইন্টিগ্রেশন টাইম আর ডিসলিউশন রেট এই দুইটা জিনিস সে একটু বুঝতে চেয়েছে, যে এই দুইটা জিনিসের কোনটা দিয়ে আমরা কি বুঝাই আর কিভাবে মনে রাখতে পারবো সহজে। আচ্ছা, ডিসইন্টিগ্রেশন আর কি ডিসলিউশন টাইম বলতেছি নাকি রেট? আপু ডিসইন্টিগ্রেশন টাইম আর ডিসলিউশন রেট। ও আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন আর ডিসলিউশনে, এটা হ্যাঁ থাকে, কখন রিটার্নেও আছে। তো এটা তোমরা সহজ বই যেটা মনে রাখা যায়, যেমন এটা ফর্মে থাকে, যেমন যেটা ট্যাবলেট ফর্মে দেওয়া হয়, এটা প্রথমে হচ্ছে ডিসলিউশন হয়ে তারপরে ডিসইন্টিগ্রেট হয়ে যায়, কিন্তু যেটা হচ্ছে ডিরেক্টলি আইভি ফর্মে দেওয়া থাকে ওটাতে হচ্ছে মানে ডিসলিউশন হওয়া লাগবে না, ডিরেক্টলি ডিসইন্টিগ্রেট হয়ে যায়। তো তোমরা আমরা যেমন খাবারগুলা খাই তাই না, তো প্রথমে তো এটাকে ডাইজেস্ট করতে হবে, এরকমই একটা ব্যাপার। ওরালি খাইলে একটা বেশি স্টেপ অ্যাড করা লাগে, কিন্তু যদি আমরা আইভি ইন্ট্রাভেনাস ফর্ম আর অন্য কোনো রুটে দিই তো এটা ডিরেক্টলি আমাদের ব্লাডের উপরে কাজ করবে। তো এরকমই মানে একটু বুঝলে মানে তোমরা মনে রাখতে পারবা, যেমন একটা স্টেপ বেড়ে যাচ্ছে না, আমরা ওরালি খাচ্ছি, প্রথমে তো আমাদেরকে ডাইজেস্টিভ সিস্টেম যেটা আছে ওটা কি মানে কাজ করতে হবে, তারপরেই তো এটা ব্লাড মাধ্যমে গিয়ে তারপরে অ্যাবজর্পশন হবে। কিন্তু যেটা ইন্ট্রাভেনাস আমরা রুটে দিই তো এটা তো ডিরেক্টলি ব্লাডে চলে যাচ্ছে তাই না, তো এই জন্য তোমাদেরকে এটা মানে মনে রাখা যায়। আর যেমন ডিসইন্টিগ্রেট মানে ওটাকে ভাগ করো, ডিস আর ইন্টিগ্রেট না, ইন্টিগ্রেট মানে এক সাথ হওয়া, তারপর ডিস মানে ওটাকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করা মতো। এই জন্য ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে যখন আমরা ডিরেক্টলি দিই তারপরে ওদেরকে পুরো ডিসইন্টিগ্রেট করতে হবে, মানে স্প্রেড করতে হবে। তো এই জন্য এরকম একটু মনে রাখলে আপু মনে আমরা কি রাখা একটু ফর্ম দিয়ে সহজ মনে হয়ে রাখতে যায়। পারি, যেমন হচ্ছে একটা ট্যাবলেট আর হচ্ছে একটা মানে সাসপেনশন বা হচ্ছে একটা লিকুইড যেটা আছে, তো কোনটার ক্ষেত্রে কেমন হয় এভাবে তো মনে রাখতে পারি নাকি আমরা, যে ট্যাবলেট যেহেতু ট্যাবলেটের তো বেশি টাইম লাগবে দেন সাসপেনশন এন্ড লিকুইড। সেটাই, এটাই বললাম, যেটা ওরালি যেটা খাওয়া হয় যেমন ট্যাবলেট ফর্ম গুলা, তারপরে এগুলাকে একটু মানে বেশি টাইম লাগবে, তারপরে অন্যগুলাকে তারপরে একটু কম টাইম লাগবে। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আমার তারপরে মনে কি হয় আমরা তুমি ফার্মাকোকাইনেটিক্স উত্তরটা পেয়েছো, না হলে তুমি আবার জিজ্ঞেস করতে পারো যদি কনফিউশন থাকে। অন্য টপিক গুলাতে যাই তাই না। জি আপু। তারপরে যেটা ফার্মাকোকাইনেটিক্স এ অ্যাবজর্পশন মোটামুটি এইগুলা পড়লেই হবে। হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ আছে, ড্রাগ গুলা খাওয়ার পরে অ্যাবজর্পশন হইলেও এখন তো ডিস্ট্রিবিউট হইতে হবে মানে আমাদেরকে বডিতে। তো এখানে তোমাদেরকে যেটা অনেক ইম্পর্টেন্ট ওটা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কি জিনিস এটা একটু ডেফিনেশন করতে হবে। দেন হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি কি জিনিস, তো বায়ো অ্যাভেলেবিলিটির ডেফিনেশনস গুলা, তারপরে কি কি ফ্যাক্টরের উপর এটা ডিপেন্ড করে, তারপরে ইভেন এটা বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে ফার্মেসি কোম্পানি হিসাবে একটু আপু ডিফার করে, মানে ভলিউম অফ কোনটা ড্রাগে ডিস্ট্রিবিউশনটা কত আমরা সহজে বায়োঅ্যাভেলেবিলিটি। কিভাবে মনে রাখতে পারি? এটা তো একটু ডিটেইলসেই দেওয়া থাকে, তো আমরা একটু সিম্পল ভাবে এই জিনিসটা কিভাবে মনে রাখতে পারি, এটা দিয়ে আসলে কি বোঝায়, বা কোনো এক্সাম্পল দিয়ে কি মনে রাখা ভলিউম যায় অফ কিনা? ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশন যেটা আছে যেমন ডিস্ট্রিবিউট করতে হবে, তো আমাদের বডিতে বডি ফ্লুইড যেমন আছে ও ওই ওই ভলিউমে কত হিসাবে মানে ড্রাগ গুলা ডিস্ট্রিবিউট করা যায়, তো এটাই হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। আর এখানে একটু ফর্মুলা তোমরা মনে রাখতে হবে, আর ওটা যদি আসছে মানে রিটেনেও তা ওখানেও তোমাদেরকে ডেফিনেশনস গুলা তারপরে ওটা ফর্মুলা গুলা এরকম করে লিখলে ভালো নাম্বারও উঠবে। দেন হচ্ছে এখানে অনেক ড্রাগে যেমন ডিস্ট্রিবিউশন ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই হয়ে তারপরে লো হয়ে তারপরে অনেক ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতে হবে। আমাদেরকে এটা এইগুলাও কিছুটা পুরাটা মনে রাখার দরকার নেই, একটা দুটা এক্সাম্পল মনে রাখলে তোমরা অনেকক্ষণ মানে মনে রাখতে পারবে। আপু এটা তো আমাদের মাঝে মাঝে রিটেনে শর্ট নোটও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটাকে সাজায় লিখবো, যে প্রথমে ডেফিনেশন লিখবো, তারপরে ফর্মুলা লিখবো, তারপরে কোনো ফ্যাক্টর থাকলে সেটা লিখবো, আর এক্সাম্পলে কিছু ড্রাগের নাম দিয়ে লিখবো, এরকম কিছু কি? ডিস্ট্রিবিউশনে তোমাদেরকে ডেফিনিশন
ফর্মুলা গুলা লিখতে হবে, আর প্রত্যেকটা মানে জিনিস করে লিখতে হবে, ছোট ফর্মুলা লিখতে হবে। তারপরে এক্সাম্পল গুলা লিখবা, তারপরে ওটা কি কি ফ্যাক্টর উপরে ডিপেন্ড করে। আর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন এর জন্যই মানে অনেক ড্রাগস গুলা বায়োঅ্যাভেলেবিলিটিও মানে ইনক্রিজ আর ডিক্রিজ হয়ে যাবে। তো এইগুলাও তোমাদেরকে মনে রাখতে হবে, এরকম করে লিখলে মানে ভালো নম্বর উঠবে। যেমন শর্ট নোটিস জিজ্ঞেস করা হয়, তো এরকম করে মনে থাকলে মানে অনেক কিছু মনে থাকতে পারে আর ভালো লেখা যায়। জি আপু, অনেক অনেক থ্যাংক ইউ। আপু তুমি বায়োঅ্যাভেলেবিলিটির কথা বলছিলা। হ্যাঁ, ঠিক আছে। দেন যেটা ওই বায়োঅ্যাভেলেবিলিটি মানে ওখানে আবার জিজ্ঞেস করা ফার্স্ট পাস মেটাবলিজম, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট পাস মেটাবলিজমের সাইড গুলা কি কি আছে, তারপরে কি কি ড্রাগস আছে যেটা বাইপাস করে ফার্স্ট পাস মেটাবলিজম। তো এইগুলা তোমাদেরকে পুরো মুখস্থই থাকতে হবে, যেটা এটা রিটেনেও থাকে, এটা ভাইভাতেও থাকে, আর এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে এখানে যেটা ভালোভাবে মনে রাখতে হবে। আর এখানে একটা আছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগস গুলা, তারপরে কোনটা কোনটা হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং আর কোনটা কোনটা লো প্লাজমা প্রোটিন বাইন্ডিং। যত বেশি বাইন্ড করবে ড্রাগ, তো ওটা ফ্রি না হলে তো কাজ করতে পারবে না, তাই না? তো এই জন্য যত বেশি হাই প্লাজমা বাউন্ড প্রোটিন থাকবে। বাইন্ডিং থাকে তো কম মানে অ্যাকশন করতে পারবে। তো এই জিনিসগুলাও একটু বুঝে পড়তে হবে। তো এটা ধরে অনেক সময় মানে রিটার্নেও আছে আর ভাইভাতেও এগুলা ধরা হয়। কোনটা কি কিছু ড্রাগ মনে রাখতে হয়, আপু পুরাটা ফাস্ট পাস মনে না থাকলেও মেটাবলিজম জিনিসটা কি, যেটা এটা যদি মেইন আর অল্প যেটা একটু কমন বলতা কমন ড্রাগস যে গুলো আছে। আসলে এখানে কি হয় আর এটার সাথে আসলে রিলেশনটা কি, যে ফাস্ট পাস মেটাবলিজম যে ড্রাগ গুলার আছে তাদের অসুবিধাগুলা কি হইতে পারে বা সুবিধাগুলা কি হইতে পারে, এটা যদি একটু ডিটেইলসে বলতা। পারিনি আমি, একটু বলো আবার। আপু ফাস্ট পাস মেটাবলিজম জিনিসটা কি, এখানে আসলে কি হয় আর এটার সাথে ড্রাগের মানে ফাস্ট পাস মেটাবলিজম যে ড্রাগ গুলার আছে ওগুলোর সুবিধা কি বা অসুবিধা কি হতে পারে, এটা যদি একটু বলতা। এই যেটা ফার্স্ট পাস মেটাবলিজম যেটা আছে, যেমন আমরা খাই না যখন কোনো ড্রাগ গুলা, তারপরে হচ্ছে আমাদের স্টোমাকে যাবে, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনে যাবে। এইগুলাতে মানে ফার্স্ট মানে কি, যেটা মেটাবলিজম হচ্ছে প্রথম দিকে যখন আমরা খাই ওখানে আমাদেরকে ড্রাগ গুলা মানে ভেঙবে, তারপরে ওখানে মেটাবলাইজ হবে বিভিন্ন ধরনের মানে রিসেপ্টর গুলা, তারপরে এনজাইম গুলা ওখানে অ্যাক্ট করবে, তারপরে ওদেরকে অ্যাবজর্পশন নিবে। তো এটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। যখন আমার খাওয়ার পরে কোথায় যাচ্ছে ড্রাগসটা, তারপরে সাইড কোথায়, এটা মানে ওটা মেটাবলাইজ হচ্ছে কোথায় কোথায়। এই জিনিসটাকে মানে তোমরা এরকম করে বুঝতে পারলে মানে একটু ভালোভাবে মনে থাকা যায়। তো সাইড গুলা একটু এটা মনেও রাখতে হবে। আর যেমন ড্রাগ গুলা কোন কোন ড্রাগ গুলা বাইপাস করে, মানে যেটা আমরা অলরেডি খাচ্ছি না, যেটা ডিরেক্টলি আমরা দিচ্ছি, তো ওইগুলা তো হচ্ছে বাইপাস করবে আমাদেরকে ফার্স্ট পাস মেটাবলিজম গুলা। আর এখানে অনেক সুবিধাও আছে, যেমন আগেই আমরা বললাম ইনসুলিন, যেটা ইনসুলিন মুখে খাওয়া যাবে না, কিন্তু কি এখানে এসিডিক এনভায়রনমেন্ট যেটা থাকে স্টোমাকে, ওটা তো নষ্ট করে দিবে, ওটা কাজই করতে পারবে না। আর অনেকে আছে ইন্টেরিক কোটেড ট্যাবলেট, যেমন আমি এখানে দেখাই, এখানে তোমরা দেখবা মানে এটা ওমিপ্রাজল, যেটা তোমরা পরিপুষ্টিতে পড়বা, প্রোটিন পাম্প ইনহিবিটর এগুলা। তো এটা হচ্ছে এন্টেরিক কোটেড থাকে ম্যাক্সিমাম গুলাই, কিন্তু কি এটা হচ্ছে স্টোমাকে আমরা যদি এন্টেরিক কোটেড না করি তাহলে স্টোমাকে এটা ধ্বংস হয়ে যাবে, এটা তো কাজই করতে পারবে না, আগে যাইতে পারবে না। এই জন্য এটা এখানে একটা এক্সট্রা লেয়ার অফ কোটিং থাকে, যেহেতু এখানে ডিস্ট্রয় না করে তারপরে তোমাদেরকে ইন্টেস্টাইন পর্যন্ত যেয়ে তারপরে ওখান থেকে অ্যাবজর্পশন হয়ে ওরা কাজ করতে পারে। তো এইরকমই অনেক কিছু ড্রাগ গুলা তোমাদেরকে মনে রাখতে হবে। আর আমি এখানে একটা কথা বলি, যেমন ড্রাগ ড্রাগ আর মেডিসিন, আগে আমি একটু মিস করলাম, যেটা এটা ডিফারেন্স গুলা এটা অনেক সময় ধরে মানে ড্রাগ আর মেডিসিন কি জিনিস, আর ড্রাগ কি জিনিস। ড্রাগ হচ্ছে একটা ব্রড টার্ম, কিন্তু মেডিসিন হচ্ছে যেটা তোমাদেরকে ইউজ হয়ে, যেটা ড্রাগ আর এক্সিপিয়েন্ট, এই দুইটা কম্বিনেশন হচ্ছে হ্যালো, এই দুইটাই কম্বিনেশন হচ্ছে মেডিসিন, মানে ড্রাগ আর এক্সিপিয়েন্ট দুইটাই কম্বিনেশনই হচ্ছে এক্সিপিয়েন্ট বা মেডিসিন বলা হয়। তো এইগুলা তোমাদেরকে আমি ক্লিয়ার, শোনা যাচ্ছে কি? জি আপু, ক্লিয়ার আপু, থ্যাংক ইউ আপু। কোথায় ছিলাম, সেটাই বললাম। তো ড্রাগ আর মেডিসিনেও একটু ডিফারেন্স গুলা তোমরা দেখে নিবা। তারপরে হচ্ছে ওখানে একটা আছে ফার্মাকোপিয়া।
ফার্মাকোপিয়াও তোমরা একটু এটা ভাইভাতে বেশি ভাগ ধরে ব্রিটিশ ফার্মাকোপিয়া কি, তারপরে ইন্ডিয়ান ফার্মাকোপিয়া হ্যাঁ কি, আপু, এটা নিয়ে আমার একটু প্রশ্ন ছিল যে আমরা ফার্মাকোপিয়া আর ফর্মুলেশন এই জিনিসটা একটু মিস করে এসেছিলাম আসলে। ফার্মাকোপিয়ার তো আপু আমরা যেটা জানি যে অনেক বড় একটা ডেফিনেশন, তো এটা কি আসলে ভাইভাতে জিজ্ঞেস করে বা করলেও আমরা কিভাবে জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি? ফার্মাকোপিয়া আর ফর্মুলেশন সিম্পলি তোমরা যদি মনে রাখতে চাও, ফার্মাকোপিয়া মানে হচ্ছে কিছুই না, একটা ডিকশনারি, যেমন ড্রাগের ডিকশনারি। ওখানে ড্রাগের নামগুলো থাকে, তারপরে ড্রাগ কি কি মানে প্রপার্টিজ গুলো থাকে, তারপরে অ্যাভারেজ ডোজ গুলো থাকে। কিন্তু এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল, মানে হচ্ছে প্রোপ্রাইটারি, মানে ওখানে তোমাদেরকে জেনেরিক নেম দেওয়া থাকে। কিন্তু ফর্মুলেশন হচ্ছে তোমাদের বাংলা ডিকশনারির মতো, মানে ওখানে লোকাল নামগুলো থাকে, ট্রেড নেম গুলা থাকে, শুধু তোমাদের কান্ট্রিতে কি কি ড্রাগ গুলা মানে নামগুলা দেওয়া হয়, ট্রেড নেম গুলা ওইগুলাই মানে পুরো ফুল ডেটা গুলা থাকে, যেমন ডিকশনারির মতো, যেমন নামগুলা থাকবে, তারপরে ওর প্রপার্টিজ গুলা থাকবে, কি কি অ্যাভারেজ ডোজ দেওয়া যায় এইগুলা থাকে। তো এরকম সিম্পলি তোমরা আর কিছু না মনে রাখলে ডিকশনারি মনে রাখবা, মানে ওটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ডিকশনারি আর এটা হচ্ছে বাংলা ডিকশনারির মতো, মানে যেটা আর এটা আলাদা থাকে কান্ট্রি হিসাবে, তোমাদেরকে ওখানকার ফর্মুলেশন এখানে চলবে না আর এখানকার ওখানে চলবে না। কিন্তু ফার্মাকোপিয়া হচ্ছে সব জায়গায় একই রকম থাকে, আর এখানে শুধু জেনেরিক নেম থাকে, কিন্তু ওখানে হচ্ছে ট্রেড নেমও থাকবে মানে ফর্মুলেশনে। বুঝতে পেরেছো? জি আপু, বুঝতে পেরেছি। অনেক অনেক থ্যাংক ইউ আপু। ফার্মাকোকাইনেটিক্স আমরা যেটা অ্যাবজর্পশন আর ডিস্ট্রিবিউশন মোটামুটি আমরা কভার করছি। কিছু বাকি গেছে কি হাবিবা? না আপু, আমার কাছে তো মনে হচ্ছে মোটামুটি আমরা সবকিছুই কভার করতে পেরেছি। মোটামুটি আপু, তোমার যদি আরো কিছু বলার থাকে। আমার কাছে মনে হচ্ছে যে একদম কোশ্চেন ব্যাংক অনুযায়ী যে আমরা পড়ি রিটেনের জন্য, ওইটাও ধরেও যদি চিন্তা করি তাহলে মোটামুটি সবকিছু আমাদের কভার হয়ে গিয়েছে। আবার ভাইবা অনুযায়ী চিন্তা করলেও আমাদের মোটামুটি বেশিরভাগই কভার হয়ে গিয়েছে। মানে আমরা মোটামুটি টাচ করেছি। এখন বাকিটা হয়তো পড়তে গেলে তো অনেকের অনেক রকমের প্রশ্ন বা অনেক রকমের কনফিউশন আসতে পারে, সেটা আসলে পড়ার সময় বোঝা যাবে। কিন্তু বেসিক বা মেইন যে টপিকগুলো সেগুলো মোটামুটি সবকিছুই তুমি কভার করে দিয়েছো আপু। এইগুলাই তোমরা যদি একটু দেখবা, এই মেইন মেইন টপিক গুলো যেটা আমি বললাম। তারপরে একটু একটা দুইটা থাকে একটু মানে এটিপিক্যাল জিজ্ঞেস করতেও পারে আর রিটেনেও আছে, কিন্তু একটু বুঝতে চেষ্টা করলে আর একটু মাথা খাটাইলে মানে তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারবা ইনশাআল্লাহ। আর এইগুলাই তোমরা যদি এখনই দেখে ফেলবা, মানে ডেফিনেশনস গুলা, তারপরে শর্ট নোট গুলা কিভাবে লিখতে হবে, একটু নিজেও প্র্যাকটিস করবা। কিন্তু অনেক গ্যাপিং হয়ে গেছে না, তো এখন যদি তোমরা একটু রাইটিংও প্র্যাকটিস করলে একটু। আর ফার্মাকোলজিতে অনেক ছোট ছোট কোয়েশ্চেন থাকে, আর অনেক যেমন সাইড ইফেক্ট গুলা, তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগুলো লিখতে লিখতে মানে একটু আপু, সময় অনেকগুলা কম হইতে অ্যাটাচড পারে, তো এই জন্য কোশ্চেন তোমাদের থাকে, একটু। মানে একটার মধ্যেই দেখা যায় 4টা 5টা কোশ্চেন রিটেনে। এটা আসলে সবচেয়ে বেশি মানে প্রবলেম হয়ে যায় দেখা যায় লিখতে লিখতেই। টাইমও শর্ট থাকে, তো এই জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এখন থেকে। জিনিসগুলো আমি পড়ে তারপরে গুছাবা, তারপরে নিজেও লিখে একটু প্র্যাকটিস করবা। তারপরে এরকম করলে মানে স্পিডও চলে আসবে, তারপরে কোয়েশ্চেন গুলো মিস হবে না। তোমাদের একটু চেষ্টা করতে হবে। তারপর যদি একটু ভালো প্রিপারেশন নাও এখন থেকেই, তো ইনশাআল্লাহ মানে রিটার্নে ভালোভাবে করতে পারবা। আর ফার্মাকোলজি মনে রাখাই একটা সাবজেক্ট, অনেক কিছু মনে রাখতে হবে, আর অনেক কনফিউজিং ড্রাগস এর নামগুলা, তারপরে প্রত্যেক সাইড এফেক্ট একই রকম লাগে, তো এই জন্য এখানে একটু বেশি টাইম দিতে হবে আর বেশি বেশি করে রিভিশন করতে হবে। আর এমসিকিউ গুলাও হইলে তোমরা একটু প্র্যাকটিস বা সাথে সাথে করে ফেলবা, তাহলে ভালো হবে। যেমন আজকে জেনারেল ফার্মাকোলজি ইন্ট্রোডাক্টরি যেটা ক্লাস হয়েছে, তো এই রিলেটেড এমসিকিউ গুলা একটু প্র্যাকটিস করবা, এখান থেকে অনেক কিছু চলে আসছে, আর একটু ছোট ছোট কোয়েশ্চেন গুলা চলে আসে মানে এমসিকিউ তে। তো এটা যদি ভালোভাবে পড়লে এমসিকিউ অনেকটা কভার হয়ে যাবে, তারপরে ওখানেও ভালো নাম্বার উঠবে। তারপরে রিটার্নেও যেভাবে বললাম শর্ট নোট গুলা কিভাবে লিখতে হবে, তারপরে সব টপিক গুলা ছোট ছোট কিভাবে কভার করতে হবে, এরকম মানে ইনশাআল্লাহ ভালো মার্কস পাবা।
জি আপু, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে আমাদেরকে জিনিসগুলো এত গুছিয়ে দিয়েছো। অ্যাটলিস্ট মেইন টপিক বা বেসিক টপিক যেগুলা যেগুলা তুমি যেটা বললে যে রিটেন, ভাইভা, অসপি, এমসিকিউ মোটামুটি সবকিছুতেই আমাদের লাগবে। এটা আসলে অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে আমাদেরকে জিনিসটা গুছিয়ে দিয়েছো, যে একটা প্যাটার্ন, যে হ্যাঁ আমি তাহলে এরপরে যদি পড়তে বসি আমি এই টপিকগুলো দিয়ে পড়লে আমার জেনারেল ফার্মাকোলজি মোটামুটি একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপু তোমাকে। অনেক আপু আমাদের ধন্যবাদ। লাইভে একজন প্রশ্ন করেছে, সৈয়দা তাবাসসুম। সে হচ্ছে বায়োঅ্যাভেলেবিলিটি নিয়ে আরেকটু জানতে চেয়েছে, বায়ো ইকুইভ্যালেন্স নিয়ে। অ্যাভেলেবিলিটি নাকি বায়োঅ্যাভেলেবিলিটি তো তুমি বললেই তখন, বায়োঅ্যাভেলেবিলিটি তো তুমি বললে, সে বায়ো ইকুইভ্যালেন্স জানতে চেয়েছে যে এটা আমাদের মানে এটা জিনিসটা কি, বা এটা থেকে কি পড়তে হবে, কতটুকু লাগবে। বায়োইকুইভ্যালেন্স একটু কম ধরে, কিন্তু এখন নতুন দেখলাম আমি এটা ডেফিনেশন চলে আসছে মানে বায়ো অ্যাভেলেবিলিটি আর বায়ো ইকুইভ্যালেন্সে। তো বায়ো অ্যাভেলেবিলিটি যেমন একটা জিনিস, তারপরে বায়ো ইকুইভ্যালেন্স হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট মতো, মানে যেটা বায়ো অ্যাভেলেবিলিটি যেটা যত ড্রাগে মানে বায়ো অ্যাভেলেবিলিটি থাকে, মানে কোন ড্রাগে বেশি কোন ড্রাগে কম, আর এটা ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপরে। তারপরে বায়ো ইকুইভ্যালেন্স মানে একই রকম জিনিস কিন্তু এটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, যেমন ইকুইভ্যালেন্ট ডোজ কেমন কাজ করে আমাদের বডিতে, ইকুইভ্যালেন্ট যেটা থাকে না সিমিলার অ্যামাউন্ট, এরকম করে কতটুকু কাজ করে আমাদের বডির উপরে, আমাদের শরীরে কতগুলো ওটা অ্যাবজর্ব করতে পারে ওটাই। আর এখানে একটু তোমার ডেফিনেশন সঠিকভাবে আমার পুরাটাই ওটা তোমাদেরকে দেখতে হবে, ওটা একটু পড়তে হবে, আর এটা বেশি ধরবে না, এটা ডেফিনেশন আর একটু যেটা বায়ো অ্যাভেলেবিলিটির সাথে রিলেশন আছে ওটা একটু তোমরা দেখে নিবা, আর কখন কখন এটা জিজ্ঞেস করা হয়। আপু অনেক অনেক থ্যাংক ইউ। আপু আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যখন প্রফেশনাল পরীক্ষা হয়, প্রফেশনাল পরীক্ষার ভাইভাতে কি আমাদের মানে একদম ইউজুয়াল যে প্রশ্নগুলা, মানে তুমি এতক্ষণ যে যে টপিকগুলা বললা এগুলা তো নরমালি আমাদের বেসিক বা ইউজুয়াল টপিক, এই টপিকগুলাই তো বেশি টাচ করে তাই না, নাকি আনইউজুয়াল বা আনকমন টপিকের দিকে তারা বেশি যায়? মানে আসলে কেমন হয়, ভাইভা দেওয়ার এক্সপিরিয়েন্স নাই তো তাই বলতে পারছি না, তাই তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। ভাইবা নিয়ে মানে একটু বলি, মানে আনইউজুয়াল কোশ্চেন অত ধরা হয় না। তোমরা প্রথমে ঢুকবা বোর্ড ওয়ানে, তারপরে ম্যাক্সিমাম টিচাররাই শুরু করবে হবে যেটা ওটা দেখাইলাম, ট্যাবলেট গুলা ধরায়, তারপরে স্ট্রিপ গুলা, তারপরে যেটা ড্রপ গুলা আছে, তারপরে কার্টুন এটা কিছু ধরতে বলবে, তারপরে ওখান থেকে বলবে আচ্ছা বলো ডিসক্রাইব করো এটা, তারপরে তোমরা বলবা দিস কন্টেনিং এটা এটা, তারপরে ওখানে ট্যাবলেট ফর্ম বলবা, তারপরে ওখান থেকে যাইতে পারে যেমন কি আর ফর্ম আছে বলো, তারপরে কি ফর্মে কি কি মানে অ্যাডভান্টেজেস আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে, তারপরে রুট কি 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 রুটে দেওয়া যায় এই ড্রাগ গুলা, অরগুলা রুট গুলা বলো, যেমন রুটে তোমাদেরকে ভাগ করে বলতে হবে ইন্টেরিয়াল রুট আর প্যারেন্টাল রুট। ইন্টেরিয়াল মানে তো ইন্টেস্টাইন তাই না, তো যেটা মুখ দিয়ে খাওয়া হয় ওটাই হচ্ছে ইন্টেরিয়াল রুট, মানে স্টোমাকে যাবে তারপরে ইন্টেস্টাইনে যাবে এরকম করে। আর প্যারেন্টাল মানে প্যারা আর ইন্টেরিয়াল, প্যারা মানে হচ্ছে বিসাইডস ইন্টেস্টাইন, মানে এখানে হচ্ছে ওরালি দেওয়া হয় না, যেমন ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, এটা এক্সাম্পল এরকম ইন্ট্রাভেনাস, করে। ইন্ট্রামাসকুলার, ইন্ট্রাডার্মাল। হ্যাঁ, অনেকগুলা সেটাই বললাম। তো যেটা কমনলি ইন্ট্রাভেনাসলি যেটা দেয়া হয়, তো এগুলো তোমাদেরকে যাইতে পারে। আচ্ছা তাহলে বলো কি কি অ্যাডভান্টেজেস আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজেস আছে ইন্ট্রাভেনাস রুটে, এরকম চলে যাইতে পারে। তারপরে প্রথম দিকে যদি ফার্মাকোকাইনেটিক্স কি, ফার্মাকোডাইনামিক্স কি, তো ড্রাগের ডেফিনেশন কি, তো এই বেসিক গুলাই ধরবে। আর ম্যাক্সিমাম এখান থেকেই ধরবে, তারপরে এখান থেকে একটু হয়তো যেমন সোর্সেস অফ ড্রাগ বলো, প্রোড্রাগ কি জিনিস, এটা তুমি যেটা বলতেছো এটা ড্রাগ নাকি মেডিসিন, এই দুইটার পার্থক্য কি, যেমন এগুলা তো মেডিসিন কেন কি এখানে এক্সিপিয়েন্ট গুলা থাকে। তারপরে এক্সিপিয়েন্ট জিনিস বলা হয়, এক্সিপিয়েন্ট হচ্ছে যেটা ড্রাগে যোগ করা হয় মেডিসিন বানানোর জন্য, যেমন অনেকগুলা কফ সিরাপ আছে ওটা সুইট থাকে তাই না, কেন কি খাওয়ার সুবিধা হয় এক্সিপিয়েন্ট, যেমন সুইটনিং এজেন্টস গুলাটা ওখানে অ্যাড করা হয়, কালারিং এজেন্টস গুলো কালারিং ওখানে অ্যাড এজেন্টসও করা তো হয়। আপু। এটাই অনেকগুলো মেডিসিনকে আইডেন্টিফাই করাও মানে সহজ হয়ে যায়। তারপরে এই জন্য এইগুলা তোমাদেরকে রিলেট করে তোমাদেরকে যাইতে পারে ভাইবাতে। জি আপু,
আপু অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদেরকে মানে জেনারেল ফার্মাকোলজির এই পার্টটা এত গুছিয়ে দেওয়ার জন্য আর এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করার জন্য। ইনশাল্লাহ আপু আজকে তো মাত্র আমাদের শুরু, আমাদের তো আরো অনেক অনেক অনেকগুলো রিভিউ ক্লাস আছে, আমরা আরো ইনশাল্লাহ পার্ট পার্ট ধরে বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক ধরে প্রতিটা জিনিস সলভ করব। থ্যাংক ইউ আপু, এভাবেই সবসময় ইনশাল্লাহ পাশে থেকো আর সাহায্য করো। আশা করি যে এরকম দিক নির্দেশনা পেলে আমাদের কিছুটা হলেও ভয়টা কাটবে যে না আসলে প্রফে কি কিছুই পারবো না নাকি কিছুই হবে না, এরকম একটা যে ভয় কাজ করছে সেটা একটু হলেও হয়তো কমবে। ইনশাআল্লাহ ভালো করতে পারবা। এই এই হিসাবে পড়লে মানে সুবিধা হয়ে যাবে। আস্তে আস্তে আগাচ্ছি, এই জন্য হঠাৎ করে বেশি টপিক পড়াচ্ছি না, এই আস্তে আস্তে আমরা শিখবো, সমস্যা নেই। আর একটু তোমাদেরকেও দেখতে হবে, নিজেও একটু প্রিপারেশন নিতে হবে, তারপরেও মানে বুঝতে পারবা, মনে রাখতে পারবা। এটা অনেক অনেকবার মানে পড়তে হবে, তারপরেও মনে থাকবে। একটু মনে করা কঠিন, এটা ফার্মাকোলজি সাবজেক্টটাই এরকম। তো এই জন্য তোমরাও একটু দেখে ফেলবা, যতটুকু মানে ছোট টপিক গুলো যেটা পারাইছি, তো এগুলা দেখলেও মানে অনেক কিছুটা কভার আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু আরেকটু, আপু আমাদের লাইভে হচ্ছে ফয়সাল মাহমুদ নামে একজন প্রশ্ন করেছে, সে হচ্ছে ফ্রি ড্রাগ আর বাউন্ড ড্রাগ নিয়ে একটু জানতে চেয়েছে, এটা যদি আরেকটু বলে দিতা তার জন্য। ড্রাগ আর বাউন্ড ড্রাগ, তাই না? জি আপু। ফ্রি ড্রাগ, হ্যাঁ, যেটা প্রো ড্রাগ যেটা যেটা আছে, তারপরে হচ্ছে বাউন্ড, ওটাই বললাম যে না, অনেক প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ থাকে, ওটা হচ্ছে বাউন্ড অবস্থায় থাকে। তো তারপরে ও বেশিরভাগ যদি বাউন্ড থাকে, তাও বেশি তো কাজ করতে পারবে না ও ড্রাগ গুলা আমাদের শরীরের উপরে। তো এইগুলা বাউন্ড ফর্মে থাকে যে ড্রাগ গুলা, স্পেশালি যেমন হিউম্যান অ্যালবুমিন গুলা, এগুলা হচ্ছে বাউন্ড থাকে। তো এটা ভালোভাবে রিলিজ করতে পারবে না, এই জন্য এটা অ্যাকশন হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত থাকতে পারে, এটা তাড়াতাড়ি এক্সক্রিটও হয় না আমাদের বডি থেকে। কিন্তু যেটা কম বাউন্ড থাকে, ওগুলা হচ্ছে তাড়াতাড়ি এক্সক্রিটও হয়ে যায়। তো এই বেসিক ডিফারেন্স গুলা যদি এতটুকু মনে রাখলেও মানে চলবে, ওখানে বেশি ওটা বলবে না। জি আপু অনেক অনেক থ্যাংক ইউ। আশা করি ফয়সাল মাহমুদ তার প্রশ্নের উত্তর পেয়েছে। আপু অনেক সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করে দিয়েছে। আপু তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমাদের তো আবার পরবর্তীতে সেশন আছে, ইনশাল্লাহ আবার আমাদের পরবর্তী সেশনে দেখা হবে আর আবারও তোমার কাছ থেকে আমরা এত 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 সুন্দর একটা রিভিউ ক্লাস পাবো। ইনশাআল্লাহ ভালো থাকো সবাইজন, আর পড়াশোনা একটু হলেও করো, তারপরে ইনশাআল্লাহ ভালো হবে প্রফে। থ্যাংক ইউ আপু। আমি একটু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ লাইভে আমাদের সাথে ছিলা। অনেক 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 ধন্যবাদ আমাদের লাইভটাতে সাথে থাকার জন্য। আশা করি সবারই কিছুটা হলেও উপকার হবে, কারণ আপু এত সুন্দর করে জিনিসগুলো আসলে এক্সপ্লেন করে দিয়েছে, মেইন মেইন বা বেসিক টপিক গুলো আপু গুছিয়ে দিয়েছে যে আমাদের আসলে কোন কোন টপিক গুলো না পড়লেই না। প্লাস হচ্ছে এখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল দা যে রিটেন শুধু বা ভাইবা শুধু, এখানে আপু মোটামুটি আমাদের সবকিছু নিয়ে আলোচনা করেছে। তো সেক্ষেত্রে আশা করছি সবারই অনেক অনেক উপকারে আসবে, যেহেতু আমরা সবাই এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে প্রফ আসলে কবে হবে, হবে কি হবে না। সেক্ষেত্রে নিজেরা পড়ি আর না পড়ি, অ্যাটলিস্ট এক্সিস মেডিকেল স্কুলকে অসংখ্য ধন্যবাদ দিতেই হয় যে তাদের এরকম একটা মানে সময় উপযোগী লাইভ দেখে হলেও কিন্তু আমাদের কিছুটা হলেও পড়া হয়ে যাবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী আবার রিভিউ ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।